হ্যালো এভরিওয়ান, আমরা কোডবিন বিডি এলিট ফ্রিল্যান্সার আড্ডায় চলে আসলাম। মোটামুটি অনেকদিন পরে আমাদের আরেকজন এলিট ফ্রিল্যান্সারকে নিয়ে আমরা আসলে লাইভ আড্ডা দিব আজকে। বেসিক্যালি আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডায় মোটামুটি যারা একটা স্টেজে চলে গেছে মার্কেট প্লেসে বা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে, এবং ওই পর্যায়ে আসলে যেতে তার কি কি স্ট্রাগল করা লাগছে, স্ট্রাগলের গল্পগুলো শুনবো। ইটস নট লাইক দ্যাট যে আসলে আমরা শুধু সাকসেস স্টোরিজটাই শেয়ার করবো। এই যে প্রত্যেকটা সাকসেসের পিছনে যে আসলে অনেক গল্প থাকে, বা এই প্রত্যেকটা সাকসেসের পিছনে যে অনেক স্ট্রাগলস থাকে, অনেক অনেক ক্লায়েন্টের হিস্টোরি থাকে, তারপরে গিয়ে আসলে একটা স্টেজে আসে। তো আমরা সবসময় জানি জেনারেলি আসলে শুধুমাত্র আমার স্কিল থাকলে ফ্রিল্যান্সিং এ ভালো করা যায়। স্কিলের পাশাপাশি আমার ক্লায়েন্টকে সার্ভ করার মাইন্ডসেট থাকতে হবে। তারপর আমার ক্লায়েন্টকে আসলে নেগোসিয়েশন বা প্রফেশনাল একটা কমিউনিকেশন, সিরিয়াসনেস এর একটা ব্যাপার থাকে প্রত্যেকটা প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে। তারপরে কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার তৈরি হয়। তো আমাদের আজকের আড্ডায় আমাদের সাথে আছে মাসুম মির্জা, ফাইবারের লেভেল টু সেলার, প্রায় লোকাল এবং ফাইবার মার্কেট প্লেস থেকে প্রায় 300 প্লাস কাজ কমপ্লিট করে ফেলছে এবং প্রায় $30,000 মতো আর্ন করে ফেলছে। ওয়েলকাম মাসুম, কেমন আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মাসুমের ব্যাক হিস্টোরি আমরা শেয়ার করছিলাম কিছুক্ষণ আগে। বেসিক্যালি ও মাদ্রাসা লাইনে পড়াশোনা করে পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো তারপরে আসলে 2 বছরের মতো সে জব করছে। জব করার পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করছে। মিনওয়াইল তার কাছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দেওয়ার সময় তার কাছে মনে হয়েছে যে আসলে যদি কিছু ওয়েবের কাজ পারা যেত, তাহলে কিন্তু কিছু ক্লায়েন্টকে কনভার্ট করা ইজি হইতো। সে প্রচেষ্টা থেকে কোডবিডির ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হওয়া আমাদের। তারপরে আসলে সে একটা স্টেজে চলে যায় এবং প্রায় এখন পর্যন্ত 300 প্লাস কাজ কমপ্লিট করে ফেলছে। হিউজ হিউজ একটা অ্যাচিভমেন্ট। এর পেছনেও আসলে অনেক গল্প থাকতে পারে। আমরা মাসুমের কাছে জানবো, মাসুম স্টার্ট হয়েছিল কিভাবে, বা এই যে সেক্টরটাতে, এই সেক্টরটা চিনছো কিভাবে, বা স্টার্ট করছো কিভাবে, বা তখন কি ভাবছিলা যে জব টব না করে আসলে এই সেক্টরে আমি এত ভালো করতে পারবো? আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আসলে মানে অনলাইন থেকে ইনকামের যে একটা বিষয়, এটা অনেক আগে থেকেই মাথার মধ্যে কাজ করতো। তো এটা দেখা যাচ্ছে যে 2016-17 ওই দিকে আমি একদম শুরু থেকে বলতেছি, মানে লাইফের ফার্স্ট যেখান থেকে শুরু হয়েছে। হুম। তো প্রথমে হচ্ছে আপনার 2016-17 দিকে আপনার হচ্ছে সিপিএ মার্কেটিং করতাম। আচ্ছা। একজন ভাইয়ের মাধ্যমে আর কি শুরু হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানে যে আর্নিং হয়তো ম্যাক্সিমাম ওনার কাছে থাকতো। আচ্ছা। দেখা যাচ্ছে যে আমি খুব বেশি এখানে করতে পারতাম না। পরবর্তীতে ওইটা অনেকদিন করার পরে এখন তারপরে আসলাম হচ্ছে আপনার সার্ভেতে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মাধ্যমে আর কি সার্ভে শুরু করি। তো সার্ভেতেও দেখা যাচ্ছে যে আপনার এখানে মানে আইপি টাইপি ইউজ করতে হয় বা ভিপিএস ইউজ করতে হয়। আমার কাছে মনে হয় যে যেহেতু আমি মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি, এটা আমার কাছে মানে ওরকম দিতে পারে না, ভালো লাগে না, যে আসলে এটা ঠিক Difficult, হচ্ছে না। মনে বুঝতে হয় পারছি। একটা সময় মনে হয় যে আসলে আমি যেটা করতেছি সেটা অন্যায় করতেছি। হ্যাঁ, যেহেতু আমি ফেক ইনফরমেশন ইউজ করতেছি। পরবর্তীতে আপনার হচ্ছে ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন গ্রুপ ট্রুপে জয়েন হই। তারপরে হচ্ছে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি। তো ওই টাইমে হচ্ছে আপনার 2020 বা 19 হবে। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে আপনার ফাইবার বা আপওয়ার্ক, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আমি জানতে পারি যে এরকম আচ্ছা। একটা সিস্টেম আছে, জিনিস আছে, বা এরকম কিছু একটা আছে। ওই টাইমের কথা বলতেছে আর কি, আচ্ছা। যে এখানে হচ্ছে গিগ টিক দিলে আপনার হচ্ছে বাইরের ক্লায়েন্টের ওয়ান টু ওয়ান কাজ করা যায়, এরকম একটা আচ্ছা। সিস্টেম আছে। পরবর্তীতে আসলে আমি আসলে কি জানি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ওই অবস্থাতে দেখা যাচ্ছে যে আমার টাকা পয়সার ব্যাপার স্যাপার, হ্যাঁ, দেখা যাচ্ছে আর্নিংও সেরকম নাই। এখন স্টুডেন্ট অবস্থায় আসলে যেটা করা যায় ফ্রিতে, আসলে যতটুকু করা যায়। তো আমি আসলে চিন্তা ভাবনা করি যে আমার জন্য কোনটা ইজি হবে, আমি আসলে কোন বিষয়টা বুঝি। হ্যাঁ, তো পরবর্তীতে আমি ফাইবারে হচ্ছে আপনার গিগ দেই 2020 সালে। তো আচ্ছা। ফার্স্ট অর্ডার আসে হচ্ছে 2021 সালে রমজান মাসে। হ্যাঁ, জীবনের প্রথম একটা অর্ডার আসে। তো যখন এই অর্ডারটা আসে তখন হচ্ছে আমি একটা চাকরি করতাম আর কি। আচ্ছা। তো অফিসের কাজের পরে আমি আসলে ওই কাজটা কমপ্লিট করি। আমার কাজ স্টার্ট করি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আমার যে ক্লায়েন্টগুলো এখনো বর্তমানে যেগুলো আছে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এবং পাশাপাশি আমি ওয়েবের কাজও করতেছি আর কি। আচ্ছা। তো তখন অফিস টাইম শেষ করার পরে আমি যে সময়টা পাইতাম ওইটা হচ্ছে আপনার, ওদের ওইখানে যেহেতু ইন্টারনেট ছিল, আমার বাসায় একটু ইন্টারনেট স্পিড কম ছিল। তো তখন আমি অফিস টাইমের পরে আসলে শুরু করি। পরবর্তীতে
আস্তে আস্তে একটা দুইটা তিনটা এরকম কমপ্লিট করতে করতে মোটামুটি 22 সালের পরের থেকে আলহামদুলিল্লাহ ভালো আর কি, আমি পার্মানেন্ট কিছু ক্লায়েন্ট পাই, হ্যাঁ তাদের কাজ করতে থাকি। তো পরবর্তীতে 2023 সালে এসে আমার কাছে মনে হয় যে আসলে আমার যে ক্লায়েন্টগুলো আছে ওদের আসলে ওয়েব রিলেটেড সার্ভিস প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি যেহেতু জানি না, তো পরবর্তীতে 2023 সালে আমি কোডম্যান বিডিতে ভর্তি হই 223 ব্যাচে আর কি। আচ্ছা আহ, তো তারপরে আলহামদুলিল্লাহ ক্লাস ক্লাস হয়, সম্পূর্ণ শেষ হয়। তখন মানে আপনাদের কোডম্যান বিডিতে ভর্তি হই, এর মাঝামাঝি অবস্থাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আরেকটু ভালো অবস্থানে চলে যায়। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ 2 সেক্টরে কাজ করতেছি। আচ্ছা। আচ্ছা, আমার প্রথমেই যখন আমি তোমার গল্পটা লিখতেছিলাম আমার কাছে একটা জিনিস মাথায় আসছে। সো জি আমাদের ইংলিশের বেসটা, যদিও আসলে আমাদের এডুকেশনাল সিস্টেমে আসলে ইংলিশের ওরকম প্রায়োরিটি নাই, জি কিন্তু তুমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছো, ওই জায়গা থেকে এখন তুমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ফেস করতে তোমার আসলে মানে ভাষাগত কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা এই জায়গাটাতে গ্যাপ থাকলেও এটা ওভারকাম তুমি কিভাবে করছো? আচ্ছা আচ্ছা। এখন প্রথমত যখন আমি মানে কাজ স্টার্ট করি তখন দেখা যাচ্ছে যে আমি কথা বলতে পারতাম না, হ্যাঁ, বা টেক্সট করতে পারতাম না, ভয় করতো, হ্যাঁ আলাদা একটা ভয় কাজ করতো যে আসলে কিভাবে কি বলবো বা কিভাবে কি করব। তো সম্পূর্ণ আসলে চেষ্টা করছি নিজের মতো করে আসলে কিভাবে কি করা যায়। প্রথমত যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হইলেও দেখা যাচ্ছে অনেকে মনে করে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করলে ইংলিশে একটু দুর্বল হয়। তো সব ক্ষেত্রে আসলে এরকমটা না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্টরাও অনেক ভালো করতেছে। তো রাইট। আস্তে আস্তে যখন কাজ করতে থাকি তখন একটা অভিজ্ঞতা চলে আসে, এবং যখন আসলে মানে কোডম্যান বিডিতে ভর্তি হই আমাদের হচ্ছে আপনার মেন ক্লাসের পাশাপাশি আমাদেরকে ইংলিশ ক্লাসও করানো হতো। তো ওইখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাপোর্ট পাইছি আর কি। তো এখন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। চমৎকার। আমরা লাইভে আছি, লাইভে আমাদের সাথে আছে মাসুম মির্জা, ফাইবারের লেভেল 2 সেলার, আমাদের কোডেন বিডির এলিট ফ্রিল্যান্সার, এবং প্রায় 300 ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলছে। সো আমরা যাদের আসলে ফাইবার রিলেটেড কোনো কোয়েরিজ আছে বা ক্লায়েন্ট রিলেটেড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিলেটেড কোয়েরিজ আছে, আমরা পজিশন গুলোকে নিয়ে আসতে পারবো এবং আমাদের যে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গিয়ে তোমার কিছু মজার গল্প বা দুঃখের গল্প হয় না, অনেক ক্লায়েন্ট অনেক ভালো থাকে, অনেক ক্লায়েন্ট আসলে হ্যাঁ, অনেক টাকা দিছে, এরকম অনেক ক্লায়েন্ট right. আমি পাইছি অনেক ভালো সম্পর্ক ছিল, এরকম যদি আসলে ছোট কিছু গল্প বা স্টোরি শেয়ার করতে তাহলে আসলে কিছু মোটিভেশন পাইতো নতুন যারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন প্রথমে আসলে কষ্টেরটা দিয়ে শুরু করি, আচ্ছা পরবর্তীতে হচ্ছে ভালোটা বলবো আর কি। কষ্টের যেটা, একটা ক্লায়েন্ট ছিল, সে হচ্ছে আপনার ইউকেতে। তো আচ্ছা মানে আমি যে কাজটা করতে চাইতেছিলাম আমার একটা বাজেট ছিল। তো পরবর্তীতে ও হচ্ছে মানে ওর বাজেট কম ছিল। তো আচ্ছা আমাকে বারবার বলতেছিল তুমি এই কাজটা করো, পরবর্তীতে আমি আসলে আরো বড় ভালো কাজ বা আরো বেশি লং টার্মের জন্য তোমার সঙ্গে কাজ করব। তো আমি ভাবলাম যে যেহেতু মানে অফার করতেছে, এখন একটু কম হইলেও কাজটা করি, কিন্তু মানে আমার মন বলতেছিল যে আসলে মনে হয় না যে ভালো কিছু হবে। তো পরবর্তীতে ওই ক্লায়েন্টের কাজ শুরু করি। তো দেখা যাচ্ছে যে আসলে একটু কম বাজেট যাদের হয় তারা কি করে, যে ধরেন আপনাকে যেটা বলবে পরবর্তীতে যখন কাজ শুরু করবেন তখন দেখা যাচ্ছে আরো বেশি চাপায় দেয়। হ্যাঁ, যাদের আচ্ছা। বাজেট ভালো থাকে তারা কিন্তু আসলে ওইটা করে না, কিন্তু যাদের হুম, মানে কম বাজেট থাকে তারা দেখা যাচ্ছে বলবে আপনাকে একরকম, কিন্তু যখন আপনি কাজটা স্টার্ট করবেন তখন দেখা যাচ্ছে আরো অতিরিক্ত দিবে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, আমি যেহেতু কাজটা আসলে কম বাজেটে নিয়েছি তারপরেও পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরেও করতেছি। কিছুদিন যাওয়ার পর আরো বেশি মানে কাজ চাপাই দিছে আর কি আমার উপর। তো আচ্ছা পরবর্তীতে আমি কমিউনিকেশন করতেছি আসলে আমার জন্য এটা বেশি হচ্ছে, তুমি বাজেট আরো বাড়াও, এগুলো বলতেছি। পরবর্তীতে যাই হোক ওর সম্পূর্ণ কাজটা শেষ করে দিছি, কিন্তু লাস্টে যে ও অর্ডারটা ক্যান্সেল করছে আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে মাঝখান দিয়ে ওর কাজ ওর হয়ে গেছে, কিন্তু আমার আসলে আহ, মানে এটা হচ্ছে খুব বেশি হয় না, কারণ কি ভাইয়া ওই প্রথম দিক থেকে আমি মানে এটা বুঝতে পারতাম যে কিছু ক্লায়েন্ট থাকে ওদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এ আসলে মানে কেমন, বা হচ্ছে আপনার অল্প একটু কথা বলে বোঝা যায় যে আসলে ভবিষ্যৎ কিরকম, এরকম আর কি একটা বিষয়। তো ওই রকম যখন মনে হতো তখন আসলে ওই কাজগুলা আমি নিতে চাইতাম না বা নিতাম না। তো এটা নেওয়ার পরে আমাকে অনেক মানে মোটামুটি অনেক দিন যাবত কষ্ট দিছে, প্যারা দিছে। হ্যাঁ, এটা মনে করেন হচ্ছে একদম খারাপ দিক। আর যদি ভালো দিক বলি, তো আমার
মানে এখন এ পর্যন্ত আসার পিছনে একটা ক্লায়েন্টের হচ্ছে কি বলে এটার অবদান দিতে হবে। এটা অনেক বেশি ছিল, জাস্ট রাইট? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে যে পরিমাণ ধাক্কা দিচ্ছে এখনো দিচ্ছে আর কি। হ্যাঁ, তো শুরু থেকে কিন্তু ওর যে অর্ডারটা ওটা আমি শুরু করছিলাম $10 দিয়ে 2022 সালে। তো শুরু করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ওই মোটামুটি 5-6টা ক্লায়েন্ট এনে দিছে আর কি। ওর ফ্রেন্ড সার্কেল যারা থাকে ওদেরকে মোটামুটি নিয়ে এসে দিচ্ছে। তো এই আর কি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আছে। অলরাইট, আচ্ছা একটা কোশ্চেন বেলাল ভাইয়া করছে, যেটা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হ্যান্ডিং এর কিছু টিপস, তুমি মার্কেট প্লেসের বাহিরেও আসলে কিছু ক্লায়েন্টের কাজ করছো, সো এক্ষেত্রে লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাহিরে পাওয়ার জন্য আসলে যদি কোনো ট্রিক্স থাকে। আচ্ছা, আমার কাছে সহজ যেটা মনে হয় এর উপরে আসলে কোনো কিছু নেই, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং ভালো হয় তাহলে আপনি অটোমেটিকলি ক্লায়েন্ট পাবেন, ওই কাউরে ইমেলও করতে হবে না, কাউরে হয়তো মেসেজও করতে হবে না। এটাই আর কি আমার কাছে মনে হয়, অটোমেটিকলি ক্লায়েন্ট আসবে। এবং পার্সোনাল ব্র্যান্ডিং যদি ভালোভাবে করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ট্রাস্টেড হয় এবং খুব ইজিলি আসলে কাজ করা যায় আর কি। পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করতে হবে, ভেরি ট্রু। জি জি। ওকে, তো আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ক্লায়েন্ট আমার কাছে যখন আসে কমিউনিকেশনের ক্ষেত্রে, একটা ক্লায়েন্ট ল্যান্ড করলো, তারপর সেই ক্লায়েন্টটার এক্সিট পর্যন্ত প্রসেসটা কি থাকে তোমার? অর্থাৎ একটা ক্লায়েন্ট ল্যান্ড করছে, তারপর রিকোয়ারমেন্ট গুলো কিভাবে বুঝে নিচ্ছ, স্টেপ গুলো কেমন হইতেছে, কিভাবে আসলে ওর সাথে কমিউনিকেশন করছো, পুরো কাজ শেষ করে বললা ডান, নাকি স্টেপ বাই স্টেপ আমি এটুকু করছি না এটুকু না, দেখাও, মানে প্রথমে প্রথমে আমি যেটা করি ভাইয়া, প্রথমে যখন মানে অর্ডারটা নেই, নেওয়ার পরে প্রথমে ওর রিকোয়ারমেন্ট গুলো ভালো করে বোঝার চেষ্টা করি যে আসলে কি চাইতেছে। কারণ যদি আমি রিকোয়ারমেন্ট ভালো করে না বুঝি তাহলে আমি ওর কাজটা হচ্ছে সুন্দর করে দিতে পারবো না। তো আমার ক্ষেত্রে হয় কি যে আমি হচ্ছে 20% যখন কাজ করি তখন ওকে ইনফর্ম করি যে আমি আসলে কাজটা স্টার্ট করছি, আমি এইভাবে করতে যাচ্ছি। তখন ও দেখলে দেখা যাচ্ছে যে বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তো ভালো। তারপরে যদি মানে কোনো কিছু পরিবর্তন করা থাকে তো দেখা যাবে ফার্স্ট টাইমে ও হচ্ছে এটা বলে যে হচ্ছে না, বা এরকম এরকম করে তোমার পরিবর্তন করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আবার আরেকটু যখন হয় 60% গেলে তখন আবার আরেকটু জানাই। এবং ডেলিভারির আগে যখন আমি ফাইনাল ডেলিভারি করি তখন অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমি তাদের সাথে আগে কথা বলে নেই যে আসলে আমার কাজটা সম্পূর্ণ ঠিক আছে না। ওরা যখন বলে যে তোমার কাজটা ঠিক আছে ওকে, তখন আমি ডেলিভারি দিই। এক্ষেত্রে হয় কি যে মানে খারাপ রিভিউ, অনেকে বলে যে খারাপ রিভিউ হচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, এটা সমস্যা হয় না। দেখা যাচ্ছে ডেলিভারির আগে আমি বুঝতে পারি যে আমার কাজের অবস্থান কিরকম। আমার কাছে মনে হয় যে আসলে এভাবে করলে বেটার হয় আর কি। অনেকে আছে যে ভাইয়া যে অর্ডার অ্যাকসেপ্ট করার পরে আর কোনো মানে ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন এবং ডিরেক্ট যে ডেলিভারি তখন আসলে ও বোঝেই না যে আসলে কি দেখি হবে। ট্রু ট্রু, ভেরি ট্রু, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ওয়েবসাইট নিয়ে কাজ করতেছো, দুটো ক্ষেত্রে আসলে তোমার ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয় বা ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন হয়। এই জায়গাটা তুমি আসলে কিভাবে ম্যানেজ করো? বা একটা ক্লায়েন্ট তোমার কাছে আসছে, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দিবে, আবার হচ্ছে আমরা ডাইরেক্ট ইমেইলের মাধ্যমে অনেক ওয়েবসাইটে অ্যাক্সেস দিই, এই জায়গাগুলো আসলে তুমি কিভাবে ম্যানেজ করো? এখন আমার ফাইবারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনার অর্ডার পেজের মধ্যে দেয়, ইনবক্সে দেয় না। হ্যাঁ, অর্ডার পেজের মধ্যে দিয়ে দেয়, বা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম হয় যে আপনার গুগলের এর মধ্যে দিয়ে দেয়, গুগল ডক্সের মধ্যে দিয়ে দেয়, তো ওইখান থেকে ইমেল কালেক্ট করি আর কি। এই ক্ষেত্রে যেহেতু আমার আমার হচ্ছে এই রিলেটেড কাজ, এই ক্ষেত্রে মানে আমার সমস্যা হওয়ার কথা না, কিন্তু যাদের আসলে এগুলো নেওয়ার প্রয়োজন নাই তাদের ক্ষেত্রে হয়তো বা ঝামেলা হতে পারে। যেহেতু আমার কাজটা এই ধরনের, কারণ আমার অ্যাক্সেস তো প্রয়োজন হবেই আর কি, নিতেই হবে। আপনার ফেসবুকের লিঙ্ক নিতে হবে, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক নিতে হবে, এগুলো ক্ষেত্রে অ্যাড হইতে হবে, এগুলোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে সমস্যা হয় না আর কি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ফিডব্যাক যখন আসলে মানে আমরা ফিডব্যাক তো আসলে ওইভাবে ফাইবারের ক্ষেত্রে বিশেষ করে চাইতে পারি না, সো এই জায়গাটা তুমি ম্যানেজ করো কিভাবে, বা একটা ক্লায়েন্টের লাস্ট আসলে ইশারাটা কেমন থাকে তোমার? হ্যাঁ, আসলে ভাইয়া আমি মানে কোনো এশারা টেশারা কোনো কিছু দেই না। আমার ম্যাক্সিমাম হচ্ছে আপনার মানে ভালো রিভিউ আছে, খুব কম রিভিউ চলে আসে। যেগুলো একটু দুষ্টু টাইপের হয়। আমি চেষ্টা করি ভাইয়া যে আমি যদি মানে ছোট ক্লায়েন্টও হয় তো আমি চেষ্টা করি যে সে যেভাবে চাচ্ছে, হ্যাঁ, সেটা আমার যদি লসও হয় বা আমার যদি ওর পিছনে টাকা পয়সাও খরচ করতে হয় তাও যেন ওই জিনিসটা ওর মতো হয়, আমি এটা চেষ্টা করি।
সেক্ষেত্রে আমি কোনো ক্লু টুলু এই ধরনের কোনো কিছু দিই না। আমি আপনাকে একটু আগে যে কথাগুলো বললাম যে আমি অর্ডার শুরু করা থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত ওদের সাথে আমি টাচে থাকি এবং Connected কথা থাকে। বলতে থাকি। True, তো এই জিনিসটাই হয়তোবা ওদের কাছে ভালো লাগে। ভালো লাগে। আমার চমৎকার। ম্যাক্সিমাম রিভিউ ভালো রিভিউ আছে আরকি। আমি খুব কম Very great. ব্যাড রিভিউ পাইছি আরকি। আচ্ছা। গ্রেট। আক্তারুল ভাইয়া জানতে চাইছে, মাসুম ভাইয়া কংগ্রাচুলেশন, ক্যারি অন। আর নতুনদের জন্য আসলে কিছু টিপস বা ট্রিক্স চাইছে আসলে কিভাবে এই সেক্টরটাতে ভালো করা যায় অ্যাজ এ নিউ। আচ্ছা, আচ্ছা। আমি কি ভাইয়া ওয়েবের ক্ষেত্রে বলবো না সোশ্যাল না মিডিয়া? মানে তুমি তোমার এন্ড থেকে ফ্রিল্যান্সার হিসাবে আসলে কিছু ট্রিক্স আর কি। আচ্ছা, আচ্ছা। এখন দেখা যাচ্ছে যে যারা শুরু করতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে ১ম যেটা সেটা হচ্ছে ভাইয়া ধৈর্য রাখতে হবে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। যে আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি, আমাকে সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে এবং দোয়া করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। তো দেখা যাচ্ছে চেষ্টা করতে একদিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলে হবে। আরেকটা জিনিস কি যে এখানে আসলে আমার কাছে মনে হয় ভাই আসলে টিপস দেওয়ার মানে কোনো মানে নাই। কারণ আপনার যেখানে রিজিক লেখা থাকবে, আপনি যেখানেই থাকুন না কেন অবশ্যই আপনি ওই রিজিকটা পাবেন। কিন্তু Right. আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আমরা যারা নতুন থাকি তারা হতাশ বেশি হই। আবার দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশে আসলে ফ্রিল্যান্সিংটা যেভাবে নেওয়া হয়েছে, Right. টেলিভিশন বলেন, পত্রিকাতে বলেন যে ঢুকলে অনেক টাকা হ্যান-ত্যান হাবি-জাবি। তো এটার জন্য দেখা যাচ্ছে অনেকেই মোটামুটি ২ মাস ৩ মাস কোর্স করে বলে যে হ্যাঁ ঠিক আছে ভালো কিছু করা যাবে, লাখ, লাখ টাকা ইনকাম করা যাবে। হ্যাঁ, এরকম কিছু। তো আমার কাছে মনে হয় যে ভাই এরকম কোনো কিছু না। আপনি যদি আসলে যেকোনো জিনিসের প্রতি আপনি যদি লেগে থাকেন, হ্যাঁ, তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ একদিন আপনি ভালো রেজাল্ট অবস্থানে আসবে। যাবেন। এটা আমি বিশ্বাস করি আরকি। সাথে আপনাকে দোয়া করতে হবে। কাজ করতে হবে এবং দোয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, গোলাম রব্বানী আমাদের আরেকজন এলিট ফ্রিল্যান্সার, গ্রেট। আচ্ছা, লিখন প্রকৃতি আমাদের আরেকজন এলিট ফ্রিল্যান্সার, সালাম জানাচ্ছিলাম। ইসলাম ভাইয়া, কি অবস্থা, কেমন চলতেছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আতাউর ভাই একটা কোশ্চেন করছে, কোডুন বিডির ফ্রি স্টুডেন্ট এবং ওয়ার্ডপ্রেস এবং উইক্স নিয়ে ফাইবার কে ওয়ার্ক ফ্রিল্যান্সারে ট্রাই করতেছে ১ বছর ধরে, আর সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতেছে, ফলাফল আসতেছে না আর কি। আচ্ছা, ওয়েল আমার সাজেশন হচ্ছে যদি মানে আমরা মোটামুটি 1 ইয়ারের মধ্যে আউটকাম চাই, সেক্ষেত্রে আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা যদি কিছু ইনভেস্টমেন্ট করে বিট করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। আর ফাইবারে এখন যথেষ্ট সময় লাগবে, যেহেতু আসলে আমরা যে সমস্ত সার্ভিসগুলো দিচ্ছি প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার এক্সিস্ট করতেছে, এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যদি আমরা একটু সময় দিতে পারি তাহলে দেখা যাবে অবশ্যই রেজাল্ট আসবে। আর একটু আগে মাসুম একটা জিনিস বলছে, ধৈর্যের একটা ব্যাপার থাকবে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আচ্ছা মাসুম, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, জি। ফ্যামিলি। তোমার ফ্যামিলি আসলে এই জিনিসটা কিভাবে নিছে? আমার ক্ষেত্রে খুব নেগেটিভ আচ্ছা, ছিল। আচ্ছা। 2000 আমি 15-16তে যখন আমি আসলে ফুল টাইম ফ্রিল্যান্সিং এ আসি, জব টব ছেড়ে দিয়ে, তখন হচ্ছে একদম বাসায় মনে করো একদম বাজে অবস্থা, মানবেই না। পরে হচ্ছে সাহস করে আমি রিজাইন লেটার দিয়ে চলে আসছি, পরে ফুল টাইম ফ্রিল্যান্সিং। তোমার ক্ষেত্রে আসলে কেমন হয়েছে? তোমার ফ্যামিলি এটাকে আচ্ছা, কিভাবে নিছে? আচ্ছা। জব না করে তুমি হ্যাঁ, এখন বাসায় হ্যাঁ। বসে করতেছো? রাইট। একটা জিনিস কি ভাইয়া আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো বাবা-মাই চায় না যে মানে ছেলে এই ধরনের কোনো কিছু করুক, হ্যাঁ? তো যখন আসলে মানে শুরুর দিকে বলা হয় যে আমি আসলে এই জিনিসটা করব বা করতে যাচ্ছি, কোনো বাবা-মাই আসলে সাপোর্ট করে না। কিন্তু পরবর্তীতে যখন একটা রেজাল্ট আপনি দিতে পারেন, তখন আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। কারণ কি এখানে আসলে আমাদের বাবা-মাদের আসলে এই ধরনের অভিজ্ঞতা তাদের নেই। রাইট। বিধায় তারা আসলে এই জিনিসটা বুঝতে চায় না। তো আপনি যে জিনিসটা বলতেছেন সেই কথা শুরুতে যাচ্ছি আরকি আমি। আমার ক্ষেত্রে মানে আমার ১ম যে একটা ল্যাপটপ কিনছিলাম আমি, তো আব্বু হচ্ছে তখন জব করতো, বাইরে থাকতো। তো আমি আর আম্মু যেহেতু আমি একটাই ছেলে আরকি, আমার ভাই-বোন নেই। তো আমি আসলে ওই টাইমে আব্বু যখন থাকতো না তখন ইউজ করতাম। আব্বু যখন আসতো তখন ওই জিনিসটা আসলে রোকায় রাখতাম। হ্যাঁ, যখন আব্বু আবার এইখান থেকে ছুটি থেকে চলে যেত বাসা থেকে তখন আবার বের করে ইউজ-টিউজ করতাম। তো আব্বুর আপনার সাপোর্ট একটু কম দিছে। যেহেতু মানে সে এই জিনিসটা বুঝে কম বা দেখা যাচ্ছে যে চায় না আরকি, অনেক বাবা চায় না। আম্মুর ক্ষেত্রে এটা 100% সাপোর্ট আম্মু আসলে সব ক্ষেত্রেই দিছে আরকি, হ্যাঁ। আর ফার্স্ট যে ল্যাপটপটা কিনা ছিল ওইটা আসলে আম্মুর টাকা দিয়েই কেনা ছিল আরকি। হ্যাঁ। তো আম্মুর সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো পাইছে। এখন বর্তমানে আব্বু সাপোর্ট দেয়, আব্বু এই জিনিসটা বুঝে আরকি, হ্যাঁ। আগে তো আসলে বুঝতো না জিনিসটা কেমন। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে ওই রাত জাগতে হয়, হ্যাঁ, এটাও আসলে ভালোভাবে নেয় না অনেকেই। তারপরে দেখা যাচ্ছে যে
ফ্রিল্যান্সিং এর থেকে দেখা যাচ্ছে যে আপনার যারা বেটিং টেটিং করে, জুয়া টুয়া খেলে, এগুলো হচ্ছে বেশি আর কি। হ্যাঁ, মানুষ এক্স্যাক্টলি। আসলে ফ্রিল্যান্সিং যে আসলে কি জিনিস এটা না বুঝে সবাই মনে করে যে জুয়া খেলতেছে, এরকম আর কি বিষয়টা। তো আলহামদুলিল্লাহ এখন দুজনেই মেনে নিছে এবং সাপোর্ট করে আর কি, কিন্তু ফার্স্ট টাইমে একটু ঝামেলা হয়েছে আর কি। সো যে অনেক ভালো। পাশাপাশি হচ্ছে তুমি ফ্যামিলিও হ্যান্ডেল করতেছো বা ফ্যামিলিকে আসলে জি। কন্ট্রিবিউট করতেছো, রিয়েলি গ্রেট। আর এই প্রসঙ্গে পরে আসতেছি আরেকটা জিনিস, মেন্টাল হেলথ, যেটা আমাদের ওইভাবে মেনটেন করা হয় না। আর রাত জেগে কাজ করতেছি, দিনে দেরি করে উঠতেছি, বাইরে বের হওয়া হচ্ছে না, ঘোরাফেরা হয় না, ক্লায়েন্টের প্রেশার যখন থাকে আসলে এই জিনিসগুলা মানে আর কাজ করে না। ইভেন আমার ক্ষেত্রে দেখি যে আমি আত্মীয় স্বজন দাওয়াত দিছে, আমি কিভাবে দাওয়াতটা স্কিপ করতে পারি এই এই চিন্তায় থাকি। জি ভাই। বাজারের টাইম আছে সপ্তাহে হচ্ছে একদিন বাজার করে আমি চেষ্টা করি পুরো সপ্তাহ কাটা দেওয়ার জন্য। এই জায়গাগুলো তুমি কিভাবে ম্যানেজ করো আসলে? আসলে ভাইয়া আপনি যেটা বলছেন, জীবনের মানে যারা আসলে ফ্রিল্যান্সিং করে তাদের জীবনটাই এরকম, মানে আপনি যেটা বলছেন এটার বাইরে আসলে যাওয়া যায় না। তো আমার ক্ষেত্রে হয় যেটা, যে রাত তো অবশ্যই জাগতে হয়, রাত না জাগলে আসলে সম্ভব না আর কি। দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনার মেসেজ দিচ্ছে বা রিপ্লাই দিতে হবে, সেটা ফাইবার হোক, ফাইবারের বাইরে হোক। দেখা যাচ্ছে যত বেশি ভালো রেসপন্স আমি দিতে পারবো, ক্লায়েন্ট তত বেশি খুশি থাকে। তো আমার ক্ষেত্রে ভাইয়া আসলে বাহিরে খুব কম যাওয়া হয়, ঘরের মধ্যে বেশি থাকা হয়। দেখা যাচ্ছে যে সকালে ঘুমাইলে ঘুম থেকে উঠে দেখি যে বিকেল হয়ে গেছে, এরকম আর কি ব্যাপারটা, আবার কাজে বসতে হয়। তো মানে চেষ্টা করি যে কিছুদিন পর পর আসলে বাইরে সময় দিতে, বন্ধু বান্ধবের সময় দিতে, এবং বাজার টাজার মাঝে মাঝে যাওয়া হয়। এটাই। আচ্ছা, চমৎকার। আর আরেকটা জিনিস আমরা অনেক সময় ফেস করি, আচ্ছা ওখানে আমরা পরে আসতেছি, টিমের ব্যাপারে একটু আসি। যেহেতু তোমার আসলে অলরেডি জি। 4-5 জনের একটা টিম রেডি করে টিম ফেলছো আছে, জি। এবং জি। হ্যাঁ, সো এই টিম বিল্ডিং এর ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে এই যে মানে সলো জার্নি আর টিম জার্নি? তোমার টিমের নাম হচ্ছে ট্যালেন্ট পিক্সেল। সো হাউ দিস জি। অ্যাকচুয়ালি ফর্ম, বা একটা টিম ফর্ম করার ক্ষেত্রে শুরুতেই কি আসলে মানুষের অফিস নিয়ে কাজ স্টার্ট করা উচিত, নাকি প্রথমে আমি ভার্চুয়ালি করলাম, তারপরে বাসায় করলাম, তারপরে মানে স্টেপটা কেমন হওয়া উচিত? মানে ব্যাপারটা হচ্ছে সে ফিল করতেছে আমার আসলে মানুষজন ইনক্লুড করা দরকার, বিকজ আমি অনেক অর্ডার পাইতেছি, একটা সময় সবাই এটা ফেস করে। এই জায়গা থেকে তোমার জায়গায় যাওয়ার জন্য আসলে স্টেপ গুলো কেমন হতে পারে? আচ্ছা, প্রথমত ভাইয়া, যে আপনি যখন বড় কিছু করতে যাবেন তখন আসলে একা কখনোই সম্ভব না, আপনি লোড নিতে পারবেন না, এক নাম্বার। আর দ্বিতীয়ত, আপনাকে টিম বড় কিছু করতে গেলে আপনার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে বা চাওয়া পাওয়া থাকে যে আপনাকে বড় কোনো কিছু করতে হবে, তখন আপনাকে ওরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। এখন টিমের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, ফার্স্ট টাইমে আপনার ভার্চুয়ালি শুরু করা দরকার। তারপরে হচ্ছে মানে আপনার ইনকাম অনুযায়ী, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকে মানে ভালো ইনকাম করে কিন্তু আসলে উল্টাপাল্টা খরচ করতে করতে দেখা যাচ্ছে যে আপনার টিমের উপর ইয়ে করতে পারে না। আমার কাছে যেটা মনে হয়, প্রথমে ভার্চুয়ালি শুরু করা, তারপরে মানে একটু একটু করে আসলে আগানো উচিত। আপনার যেরকম আর্নিং হচ্ছে ওই আর্নিং অনুযায়ী আপনাকে আসলে টিম মেম্বার বাড়ানো বা হচ্ছে অফিস নেওয়া বা যেটাই করি না কেন, এটা আসলে আমার কাছে মনে হয় বেটার। আচ্ছা, তো ভার্চুয়ালি টিম ম্যানেজ করার ক্ষেত্রে তুমি কি কোনো প্রবলেম ফেস করছো? যে আমার চোখের সামনে একজন আছে, ওকে আমি আসলে গাইড করে কাজ আউটকাম বের করে আনতে পারছি, বাট ভার্চুয়ালি দেখা যায় অনেক সময় সে অ্যাবসেন্ট থাকে, বা মানে এই জায়গাটাতে কোনো প্রবলেম ফেস করছো কিনা তুমি? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা তো আছে। এখন দেখা যাচ্ছে আমার কাজের ক্ষেত্রে আমাকে এখন এই মুহূর্তে মানে একটা কাজ দরকার। কিন্তু আসলে যাকে যে কাজটার দায়িত্ব দিছি তাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা যদি অফিস হয় তাহলে তো মোটামুটি দেখা যাচ্ছে যে ধরে বেঁধে কাজ করানো যায়। কিন্তু যদি বাইরে হয় সেক্ষেত্রে এটা খুবই কষ্টকর। কারণ দেখা যাচ্ছে যে আপনার রাইট টাইমে পাবেন না। পাবেন অনেক, অনেক ক্ষেত্রে অনেকে পাওয়া যায়। কিন্তু কিছু, কিছু মানুষের দেখা যাচ্ছে যে কাজের ব্যাপার বলেন বা ফ্যামিলি কাজ-টাজ থাকে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয় না। তো ওই ক্ষেত্রে একটু প্যারা লাগে আরকি। যখন মানে সময় মতো মানে মাঝে, মাঝে মনে হয় আরকি, কাজ কাজ যখন চলে আসে তখন দেখা যাচ্ছে এই টাইমে একজনের দরকার কিন্তু আমি পাচ্ছি না। রাইট। সেটা হয় আরকি। এটা যদি মানে অফিস নিয়ে করা হয় সেক্ষেত্রে আসলে একটু বেটার। এই সমস্যাটা থাকে না। সো ওয়েল, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাসুম মির্জাকে কংগ্রেচুলেশন জানাইছে আক্তারুল ইসলাম ভাইয়া, ক্যারি অন করার জন্য বলছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জি ভাই। হইতেছে, আমরা যখন এই যে মানে মান্থলি তোমার আসলে কাজ যে রোল আউট হয়, কতগুলোর মতো কাজ তুমি আসলে মান্থলি রোল আউট করতে পারো উইথ ইউর এক্সিস্টিং টিম মেম্বার্স, আচ্ছা, এন্ড আচ্ছা। এখানে তুমি এখন কতটুকু টিম মেম্বারকে ছাড়ো আর কতটুকু তোমার নিজের হাতে রাখছো? আচ্ছা, আচ্ছা।
এখন কথা হচ্ছে ওইটা বলতে গেলে যেহেতু ভিডিওটা আমার টিম মেম্বাররাও দেখবে, এক্ষেত্রে সমস্যা হইতে পারে আমার। তো আমি আচ্ছা, আমি অলরাইট। যেটা করি সেটা হয় কি, হ্যাঁ, হ্যাঁ। আমি বলি ভাইয়া, যেহেতু আপনি প্রশ্ন করছেন আমাকে, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট গুলো থাকে ওরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সারা মাস ব্যাপী কাজ করে আর কি, মান্থলি বেশি হয় আর কি ম্যাক্সিমাম। তো এক্ষেত্রে মোটামুটি আমি চেষ্টা করি যে মানে যারা আমার টিম মেম্বার আছে ওদেরকে ভালো অ্যামাউন্ট দেওয়া এবং ভালো রাখার আর কি। সেটা যে কোনো ভাবে হোক না কেন। অলরাইট, ভেরি নাইস। আর এটা ওই যে মাসে মান্থলি আসলে কতগুলো প্রজেক্ট আসলে রোল আউট করার ট্রাই করো? মান্থলি আমার মোটামুটি 25-30টা এরকম, যেহেতু 25টা। মাসব্যাপী হয় তো, আর এটা মোটামুটি ভালো অ্যামাউন্টের হয় আর কি। আর পুরো অ্যাকাউন্টটা কি তুমি অ্যাক্সেস করতেছো, মানে তুমি জাস্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ করতেছো? হ্যাঁ, জি জি তো ভাই, আমার তো কাছে কখনো আছে। কি এমন মনে হয় যে রাতে দিনে ঘুমাইতে গেছি ওই টাইমে অনেক ক্লায়েন্ট মিস হয়ে যাচ্ছে বা এরকম কিছু জিনিস, এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল হ্যাঁ করো? ভাইয়া, ওটা ওইটা তো হয়। দেখা যাচ্ছে আরেকজন থাকলে দেখা যাচ্ছে মেসেজ রিপ্লাই টিপ্লাই করতে পারলে আমার জন্য একটু ভালো হতো। তো ম্যাক্সিমাম অলরাইট। মেসেজের রিপ্লাই আমিই করি, এবং যদি ঘুমায় যায় দিনের বেলা, যখন ঘুমায় তখন আমার ওয়াইফ টেক্সটে রিপ্লাই করে আর কি। ভাবি হচ্ছে হেল্প করতেছে, চমৎকার। জি Great. জি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্যামিলির কন্ট্রিবিউশন। ম্যাসিভ কন্ট্রিবিউশন না হইলেও আসলে আমাদের ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন ফ্যামিলিতে করা উচিত, বা এই জায়গাটা তুমি আসলে কিভাবে দেখো, মানে ফ্যামিলি কন্ট্রিবিউশনের ব্যাপারটা? তা আমি একটু জাস্ট ভেঙে বলি, আমাদের অনেক সময় দেখা যায় এখন একক পরিবার অনেক বেশি হয়ে যাচ্ছে। একক পরিবার খারাপ না, ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছে না আসলে, বাবা মা বড় করছে, বা এই যে তুমি যেটা বললা তোমার মায়ের কন্ট্রিবিউশন ছিল হিউজ এই অবস্থায় আসার জন্য। তো এই জায়গাটাতে বাবা মারও একটা এক্সপেকটেশনস থাকে যে আসলে আমাদেরকে দেখাশোনা করুক বা টেক কেয়ার করুক, সেটা যেভাবেই হোক। এই জায়গাটা তুমি কিভাবে ম্যানেজ করো? আচ্ছা, প্রথমত যেহেতু মানে আমরা মুসলিম, সেক্ষেত্রে আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের দেখা অবশ্যই জরুরি। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে মানে যে টাকা আর্নিং করতেছি এটা আসলে ফ্যামিলির পিছনে খরচ করলে খুব বেশি ক্ষতি হয় না, বরঞ্চ সবাই ভালো থাকে, বাবা ভালো থাকে, মা ভালো থাকে, ভাই বোনরা ভালো থাকে। হ্যাঁ, তো আহ, আমি যেটা করি সেটা হচ্ছে যে কিছু টাকা হচ্ছে আপনার সেভিংস থাকে, এবং কিছু টাকা নিজের জন্য থাকে, এবং কিছু থাকে যেটা হচ্ছে ফ্যামিলির জন্য আর কি। তো বাবা চাকরি করতে রিটায়ার করছে, তো এখন মোটামুটি সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ ভালোই আছে। চমৎকার। আমরা একদম শেষ দিকে আমরা জি ভাই। মজার একটা জিনিস জানতে চাবো, যেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছে, নতুন অবস্থায় কেউ যদি আসলে এই সেক্টরে স্টার্ট করতে চায় তার কেমন ডেডিকেশন থাকা উচিত, কেমন সময় নিয়ে আসা উচিত, বা এই যে মার্কেট প্লেসের ক্লায়েন্টকে আসলে হ্যান্ডেল করবে। তুমি চিন্তা করো, প্রথম ক্লায়েন্টের হ্যান্ডেল করার কোয়ালিটি আর এখনকার কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এই জি জায়গাটা ডে ভাই। বাই ডে কিভাবে ডেভেলপ করতে পারে? আচ্ছা আচ্ছা। এখন প্রথমত যে আমি মানে এই প্রশ্নটা আগেও বলছি যে আমাদের আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। মোট কথা আমি যে কাজটা করতেছি এটা খুব ভালোভাবে শিখতে হবে। আমরা যদি না শিখে মার্কেট প্লেসে আসি, দেখা যাচ্ছে যে কাজ বুঝবো না, কাজ করতে পারবো না। সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে আপনাকে প্রথমে ভালো করে শিখতে হবে। এখন একজন মানুষ 100% শিখতে পারবে না, কাজ করতে করতে আরো বেটার শিখে। কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যে আপনি আসলে জানেনই না। হ্যাঁ, না জেনে দেখা যাচ্ছে আপনার মন হয়েছে যে আপনি এই জিনিসটা করবেন। হ্যাঁ, একটা গিগ টিক খুলে ফেলছেন, খুলে হচ্ছে প্রোফাইল টোফাইল সাজাই ফেলছেন, কিন্তু যখন অর্ডার আসছে তখন আপনি আসলে কিছুই বুঝতে পারেন না। তো আমার কাছে যেটা মনে হয় আপনি আগে প্রথমে ভালো করে শিখবেন, শেখার পরে হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এবং মার্কেট প্লেসে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ট্রাই করবেন। তারপরে হচ্ছে যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং যদি ভালো করে করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের ক্লায়েন্ট গুলা আরো বেশি পাওয়া যায়। মার্কেট প্লেসে দেখা যাচ্ছে যেটা আছে তার থেকে বেশি আপনার বাহিরে বেশি থাকে আর কি। তো এটাই আর কি। চমৎকার। আচ্ছা, তো মজার কিছু ডিসকাশন হইলো। এখন ফাইবারে আর্ন করতেছো একটা অ্যাকাউন্ট, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরা যাক জি। এই অ্যাকাউন্টটা সামহাও কোনো একটা কারণে রেস্ট্রিক্টেড হইলো, বা কিছু একটা হইলো, এই জায়গাটাতে হোয়াট ইজ ইওর অল্টারনেটিভ প্ল্যান, বা বা আচ্ছা। সাইড প্ল্যানিং? আমরা সবসময় বলি যে আমাদের ডোন্ট পুট ইউর অল এগস ইন সেম বাস্কেটস, বাস্কেটটা যখন ভেঙে যাবে সব ডিম একসাথে। হ্যাঁ। এই জায়গাটা অনেক সময় অনেকে করে কি, লোকাল কোনো বিজনেস করতেছে, বা এই টাকা দিয়ে একটা সরায় রাখতেছে, বা কিছু একটা ইনভেস্ট করতেছে, হুম বা হুম। অন্যান্য মার্কেট প্লেস গুলোতে ট্রাই করতেছে। সো এরকম কোনো প্ল্যান চলতেছে কিনা তোমার, নাকি ফিউচারে আছে? আচ্ছা, এখন সত্যি কথা বলতে কি ভাইয়া, যে অ্যাকাউন্টটা আছে এবং আমার পার্সোনাল যে ক্লায়েন্ট গুলো আছে ওদের সাথে
পার্সোনাল ভাবে কথাবার্তা হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোভাবে ইনশাল্লাহ আমি ম্যানেজ করে নিতে পারবো। আল্লাহ যদি মানে এই ধরনের কোনো সমস্যা দেয় তাহলে তো দিয়েই দিল, এটা তো আর করার কিছু না। আর যদি না দেয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো। এখন আর্নিং এর পাশাপাশি আসলে তেমন কোনো কিছু করতেছি না, যেহেতু সময় ওইভাবে করতে পারি না। তো একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে কিছু জমি কেনা হয়েছে বাড়ি সহ, তো ওইখানে ভাড়া চলতেছে আর কি, ওইখান থেকে কিছু টাকা নিয়ে আসতেছে, এটাই আর কি। চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। জাস্ট লাস্ট পয়েন্ট, ফিউচার প্ল্যান। ধরা যাক আমি যদি বলি আগামী 5 বছর পর তুমি কোন জায়গায় দেখতে চাও নিজেকে, এক্সপানশনের ক্ষেত্রে আসলে কি কি করতে চাও? আচ্ছা আচ্ছা। আহ, মানে যেখানে আছে আলহামদুলিল্লাহ সবাই চায় যে একটু ভালো অবস্থানে যাইতে। তো আমি আসলে নিজেকে নিয়ে খুব বেশি আশা করি না। আল্লাহ তাআলা আসলে যেটা দিবেন সেটা তো দিবেনই, আর যেখানে যাব যাব, কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি পরিশ্রম করি, চেষ্টা করি এবং লেগে থাকি এবং দোয়া করি, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে এমন স্থানে নিয়ে যাবেন যেটা আমি জীবনে কোনদিন কল্পনাও করি না। ভেরি ট্রু, ভেরি ট্রু, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম মাসুম। আমরা কথা বলছিলাম এতক্ষণ আমাদের কোডিং বিডি এলিট ফ্রিল্যান্সার প্রায় 300-র উপর অর্ডার কমপ্লিট করে ফেলছে, অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু জানছি। স্টিল যেহেতু আসলে আমার পোস্টে কোডিং বিডির পোস্টে ওনাকে ট্যাগ করা আছে বা মেনশন করা আছে, কারো যদি আসলে পার্সোনালাইজ কোনো হেল্প দরকার হয় মেসেজ করতে পারবা ইনশাআল্লাহ। মাসুম মির্জা চেষ্টা করবে তোমাদেরকে হেল্প করার। জি ভাই, আই থিংক ইনশাল্লাহ। মাসুম উইল হেল্প ইউ। ইয়া, অলরাইট মাসুম, লাস্ট ওয়ার্ডে যদি কিছু বলতে চাও অডিয়েন্সের জন্য। তেমন কিছু বলার না, আছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আর কি। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। যারা লাইভে ছিলেন বা লাইভে পরে পরে লাইভটা দেখবেন, আশা আমি আমি ট্রাই করছি আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস নেওয়ার জন্য গেস্টের কাছ থেকে, যেটা নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ নেক্সট কোনো আড্ডায় নেক্সট কোনো এলিট ফ্রিল্যান্সারের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।